আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, যার নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণের ম্যাথগুলো সমাধান করব। তো ম্যাথগুলো সমাধান করতে হলে তোমাদেরকে আগে যেটা করতে হবে, ক্লাস 1 এবং ক্লাস 2-তে আমি যে সূত্রগুলো দিয়েছিলাম ওই সূত্রগুলো ভালো মতো বুঝে নোট করে মুখস্থ করে ফেলতে হবে। তার সাথে আরো আজকে আমরা 3টা সূত্র করব। এই 3টা সূত্র করলে আমাদের যে কোনো ম্যাথই আমরা সমাধান করতে পারবো, আমরা আর আটকাবো না কোনো ম্যাথে ইনশাআল্লাহ। তো এর ভিতর থেকেই ম্যাথ আসে। এই অধ্যায়ে কিন্তু টোটাল 20টা সূত্রের মতো আছে। আমি তোমাদেরকে শর্ট করে টোটাল 9টার মতো সূত্র দিয়েছি। তো এই 9টা সূত্র তোমরা কমপ্লিট করে আজকে আমরা আমার সাথে তোমরা একটা ম্যাথ করবে, রাজশাহী বোর্ড 2024। হ্যাঁ, এই ম্যাথটা আমরা সমাধান করব। তো আগে আমরা সূত্রগুলো একটু বুঝে নিই। 7 নম্বরের দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাতের সূত্রটা হচ্ছে বহির্দায় ভাগ মালিকানা তহবিল, এবং এটার আদর্শ মান হচ্ছে 0.5:1। তো এবার আসো, এখানে বহির্দায় মানে কি? বহির্দায় মানে হচ্ছে মোট দায়। এই বহির্দায়টা কিভাবে বের করব? চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, এগুলা সব তোমার দেওয়া থাকবে অঙ্কের মধ্যে। ওকে, আচ্ছা। এবার আসো, মালিকানা তহবিল জিনিসটা কি? মালিকানা তহবিলের সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস মোট দায়। তো এই মোট সম্পদের মধ্যে অবশ্যই ভুয়া সম্পদ যুক্ত থাকতে পারে, ওইটা তোমরা নিবে না। হ্যাঁ, ভুয়া সম্পদ হচ্ছে 4টা: প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন, আর হচ্ছে শেয়ার অবহার। তাহলে কয়টা ভুয়া সম্পদ বললাম? 4টা। এটা একটু তোমরা লিখে নাও। হ্যাঁ, প্রাথমিক খরচ, ভুয়া সম্পদ দিয়ে সমান সমান দিয়ে লেখো, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার আর অবলেখকের কমিশন। এগুলা যদি পাও মোট সম্পদের মধ্যে, তাহলে এগুলা নিবে না। তারপর আসো, মোট দায় মাইনাস করবে। তো মোট দায় তো তোমাদের এখানে বুঝাইছি, বহির্দায় মানে মোট দায়। তো আশা করি সূত্রটা বুঝছো। হ্যাঁ, সূত্রগুলা জাস্ট এখন নোট করো আর মুখস্থ করো, অঙ্কে গেলে একদম ভালো মতো বুঝে যাবা। এবার আসো 8 নম্বর সূত্র, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এগুলা খুব কম আসে, এই সূত্রটা একটু বেশি আসে। ওকে, আর এই সূত্রটাও একটু কম আসে। তো এর আগে যে সূত্রগুলা দিছি 6টা সূত্র, আর এই 7 নম্বরটা, এগুলা বেশি আসবে, এগুলা একটু কম আসবে, তারপরও আসে দেখে আমি দিয়ে দিছি। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র কি? কর বাদ নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন ইনটু 100। এটার আদর্শ মান কত? 10%। এখানে কর বাদ নিট মুনাফাটা কিভাবে বের করব? নিট মুনাফা মাইনাস আয়কর। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম নিট মুনাফা কিভাবে বের করতে হয়। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হয়, অন্যান্য আয় যোগ করতে হয়, অন্যান্য ব্যয় বিয়োগ করতে হয়। এগুলো সব অঙ্কে দেওয়া থাকবে। তার সাথে তোমরা ওই নিট মুনাফাটা বের করার পর আয়করটা মাইনাস করলেই তোমরা কর বাদ নিট মুনাফা পেয়ে যাবে। এই আয়কর অঙ্কে দেওয়া থাকবে। ওকে, আচ্ছা। এবার আসো, বিনিয়োজিত মূলধনটা কিভাবে বের করব? এই বিনিয়োজিত মূলধনটা মাঝে মাঝে কতে চায়। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো বিনিয়োজিত মূলধনটা কিভাবে বের করব? মোট সম্পদ মাইনাস চলতি দায়। অবশ্যই মোট সম্পদের মধ্যে তুমি ভুয়া সম্পদটা নিবে না, ভুয়া সম্পদ বাদে ক্যালকুলেশন করবে। ভুয়া সম্পদ কয়টা? 4টা: প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন আর শেয়ার অবহার। এগুলো কিন্তু এর আগেও তোমাদের বললাম। তো এবার আসো, মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাতের সূত্রটা কি? মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ভাগ সাধারণ শেয়ার মালিকানা তহবিল। ওকে, তো স্থায়ী ব্যয়যুক্ত তহবিলটা কিভাবে বের করব? অগ্রাধিকার শেয়ার অঙ্কে দেওয়া থাকবে, এটা তার থেকে দীর্ঘমেয়াদী দায়, এটা আমরা বিয়োগ করব। ওকে, আচ্ছা। তারপরে সাধারণ শেয়ার মালিকানা তহবিল, মালিকানা তহবিল থেকে অগ্রাধিকার শেয়ারটা আমরা মাইনাস করব। তো মালিকানা তহবিল কিভাবে বের করব? এই যে মালিকানা তহবিল বের করা অলরেডি আমি কিন্তু তোমাদের বলছি। তো এই সূত্রগুলো তোমরা যদি একটু আয়ত্তে রাখতে পারো, তাহলে এই অধ্যায়ের ম্যাথ একদম পারি তোমাদের কাছে। এখন আমি একটা ম্যাথ করে দেখাবো, দেখবা কতটা ইজি এই অধ্যায়ের ম্যাথগুলা। রাজশাহী বোর্ড 2024, আমি পাশে তোমাদের জন্য কোশ্চেন দিয়ে রাখতেছি। তো আমরা যদি রাজশাহী বোর্ডের এই ম্যাথটা দেখি, রাজশাহী বোর্ডের 11 নম্বরে কিন্তু ম্যাথটা এসেছিল। এখানে বলেছে SSR লিমিটেডের ডিসেম্বর মাসের আর্থিক অবস্থা নিম্নরূপ। তো এক পাশে দেখো দায় দেওয়া আছে, আর আরেক পাশে আছে সম্পদগুলা। ওকে, তো দায় আর মালিকানা সত্ত্ব কিন্তু একত্রে থাকে, এখানে শুধু দায় নেই, মালিকানা সত্ত্বও আছে, আর তার পাশাপাশি সম্পদগুলোও আছে। ওকে, তো সম্পদগুলা এখানে চলতি সম্পদও আছে, দীর্ঘমেয়াদী সম্পদও আছে, মানে স্থায়ী সম্পদ। সব যোগফল করে মোট সম্পদ এসেছে এক পাশে 8,10,000, আরেক পাশে দায় ও মালিকানা সত্ত্ব মিলে 8,10,000 টাকা আছে। তারপরে নিচে আবার বলেছে উক্ত বছরে কোম্পানি মোট বিক্রয় করেছিল 12 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ছিল 8,40,000 টাকা, পরিচালন খরচের পরিমাণ ছিল এত টাকা। আচ্ছা, যাই হোক, ক নম্বরে বলেছে মোট লাভ অনুপাত নির্ণয় করো। তো আমরা যদি একটু মোট লাভ অনুপাত নির্ণয় করতে যাই, আগে আমাদের ক নাম্বার দিয়ে মোট লাভ অনুপাতের সূত্রটা লিখতে হবে। তো আমরা লিখি মোট লাভ অনুপাত। মোট
লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের সূত্র তোমরা যারা আমার ক্লাস করেছো জানো, উপরে মোট লাভ ভাগ নিট বিক্রয় ইনটু 100। মোট লাভ ভাগ নিট বিক্রয় ইনটু 100 ইনটু 100। তো এখানে আমাদের বিক্রয় তো দেওয়া আছে, দেখো বিক্রয় কয় টাকা দেওয়া আছে, 12 লক্ষ টাকা মোট বিক্রয়। এই মোট বিক্রয়টাই হচ্ছে তোমার নিট বিক্রয়, মনে রাখবে। ঠিক আছে, এখানে নিট বিক্রয়ের কোনো সূত্র কাজ করবে না, আর্থিক অবস্থার বিবরণীর মতো বিক্রয় মাইনাস ফেরত মাইনাস বার্তা এগুলো কোনো কিছু আসে না। যে বিক্রয়টা দেওয়া থাকবে ওইটাই তোমার নিট বিক্রয়, মনে রাখো। তো এখানে আমাদের বিক্রয় তো পেলাম আমরা, কিন্তু মোট লাভ তো দেওয়া নেই। তো আমরা মোট লাভটা একটু বের করে নেই নিচে ক্যালকুলেশন করে। হ্যাঁ, মোট লাভ কিভাবে বের করতে হয়? মোট লাভ বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তোমাদের আগের ক্লাসও আমি কিন্তু বলেছি, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রয় কত টাকা? বিক্রয় দেওয়া আছে 12 লক্ষ টাকা। আর বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 8,40,000। তো আমরা যদি 12 লক্ষ থেকে 8,40,000 মাইনাস করি কত আসে দেখি। 12 লক্ষ মাইনাস 8,40,000, তাহলে আসে আমাদের 3,60,000 টাকা। 3,60,000 টাকা। এই 3,60,000 টাকা আমরা কি পেলাম? মোট লাভ। তাহলে উপরে লিখি মোট লাভ 3,60,000 টাকা। আর নিট বিক্রয় কত পেলাম? এই যে 12 লক্ষ টাকা। তো আমরা যদি 12 লক্ষ লিখে ইনটু 100 মারি তাহলে আমাদের অনুপাতটা বের হয়ে যাবে। তো 3,60,000 ভাগ 12 লক্ষ, এখানে আসতেছে 0.3 ইনটু 100, 30%। কত আসতেছে? 30%। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো আমাদের এখানে কোনো মন্তব্য চাই না, এই কারণে আমরা আর ব্যাখ্যা লিখতে যাব না। মন্তব্য চাইলে এটার আদর্শ মানের সাথে এটার তুলনা করতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এবার আমরা একটু খ নাম্বারে চলে যাই। ওকে, খ নাম্বারে দেখি কি বলছে। খ নাম্বারে আমাদের এখানে বলছে যে নিট লাভ অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। তো আমরা জানি নিট লাভ অনুপাতের একটা সূত্র আছে। নিট লাভ অনুপাতের সূত্র কি? নিট লাভ অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ অনুপাতের মতোই, উপরে নিট লাভ ভাগ নিট বিক্রয়। ওকে, তো এটা আমরা খ নাম্বার করতেছি। তো ইনটু 100। এবার নিট লাভ কত আমাদের একটু বের করে নিতে হবে। নিট লাভটা এখানে আমরা বের করে নিই। নিট লাভ বের করার জন্য আমাদের আগে লাগবে মোট লাভকে, মোট লাভ মাইনাস পরিচালন ব্যয়। সূত্র আমরা পড়েছিলাম পরিচালন ব্যয়, এরপরে অন্যান্য আয় যোগ করতে হয়, অন্যান্য ব্যয় বিয়োগ করতে হয়। তোমরা তোমাদের নোটে দেখো সূত্রগুলো যারা নোট করছো। তো এখানে তো অন্যান্য আয় অন্যান্য ব্যয় কোনো কিছুই নাই। তো আমরা মোট লাভ কত বের করছি? একটু আগে বের করলাম 3,60,000 টাকা, তাই না? তার থেকে পরিচালন ব্যয় কত দেওয়া আছে অঙ্কে? 1,86,000। এটা মাইনাস করে দিই, তাহলেই আমাদের নেট লাভ বের হয়ে যাবে। তাহলে 3,60,000 মাইনাস 1,86,000, 86,000 কত আসে? 1,74,000, 1,74,000। এটা হচ্ছে আমাদের নিট লাভ। তো 1,74,000 আমরা উপরে লিখবো নিট লাভ, আর নিচে নিট বিক্রয় আগের মতোই 12 লক্ষ থাকবে। ওকে, ইনটু 100। তো এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 1,74,000 উপরে ভাগ 12 লক্ষ নিচে ইনটু 100। আচ্ছা, 14.5%, 14.5%। এই হচ্ছে আমাদের নিট লাভ অনুপাত। ওকে, তো আশা করতেছি তোমরা বুঝতে পারছো। তারপরেও যারা বুঝবে না আমার নাম্বারে অবশ্যই আমাকে মেসেজ দিবে, আমি তোমাদেরকে যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপর দেখো মজুদ আবর্তন অনুপাত চেয়েছে। তো মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা আমরা একটু লিখে নেই আমাদের এখানে। মজুদ আবর্তন অনুপাতের তোমরা এই অধ্যায়ে মূলত সূত্রগুলো যদি একটু ভালো মতো বুঝো, ম্যাথ কিন্তু একদম ইজি। এখন মজুদ আবর্তন অনুপাত বের করি আমরা। মজুদ আবর্তন অনুপাত। তো মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি?
বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। তো এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদের বের করে নিতে হবে আগে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? আমরা জানি যখন আমরা মোট লাভ বের করি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিই। তো যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব তখন সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, সাইড চেঞ্জ করব, বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় তখন আমরা বিক্রয় থেকে মোট লাভটা বিয়োগ করব, সাইড চেঞ্জ করব, বিক্রয় থেকে মোট লাভটা বিয়োগ করব। ওকে, যখন এটা বের করতাম তখন এটার থেকে এটা মাইনাস করতাম না, এখন সাইড চেঞ্জ করছি, তাহলে মোট লাভটা মাইনাস আকারে চলে যাবে। তো এখানে আমরা বিক্রয় কত পাইছিলাম? বিক্রয় পাইছিলাম হচ্ছে, বিক্রিত পণ্যের ব্যয় তো আমাদের দেওয়াই আছে, বের করার তো দরকার নেই। বিক্রিত পণ্যের ব্যয় দেখো 8,40,000 দেওয়াই আছে। ওকে, তাহলে আমাদের এটা বের করার দরকার নেই। যদি বের করতে লাগতো তাহলে এই সূত্র দিয়েই বের করতাম। তো এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত? 8,40,000। এখন আমাদের গড় মজুদ নিতে হবে। তো গড় মজুদ বের করার সূত্রটা কি? গড় মজুদ বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। গড় করতে হবে, দুইটা মজুদরে যোগ করব, প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ, তারপর 2 দ্বারা ভাগ দিব, তাহলেই আমাদের গড় মজুদ বের হয়ে যাবে। তো এখানে কি প্রারম্ভিক মজুদ পণ্য আছে? প্রারম্ভিক মজুদ পণ্যটা অলওয়েজ সমন্বয়ে দেওয়া থাকবে। দেখো সমন্বয়ে কোনো প্রারম্ভিক মজুদ নেই। তো আমাদের সমাপনী মজুদটা কোথায় থাকে? বক্সের ভিতরে থাকে। যেই মজুদ পণ্যটা বক্সের ভিতরে থাকবে ওটা আমরা সমাপনী মজুদ পণ্য ধরবো। কেন? কারণ দেখো এই বক্সটা 31 ডিসেম্বরের, 31 তারিখে তো সমাপনী থাকে, তাই না? তো মজুদ পণ্য কত দেওয়া 31 তারিখে বক্সের ভিতরে? 1,20,000 টাকা। তো আমরা 1,20,000 টাকাই ধরতেছি গড় মজুদ। ওকে, এখানে প্রারম্ভিক মজুদ যেহেতু নাই তাহলে আর গড় করার দরকার নেই। একটার কখনো গড় হয় না, গড় হবে দুইটার। কয়টার? দুইটার। প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ থাকলে দুইটা যোগ করব, 2 দ্বারা ভাগ দিব, আর একটা থাকলে গড় করার দরকার নেই, তখন এটাই গড় মজুদ। তো 1,20,000 টাকা লিখে আমরা ভাগ দিলেই পেয়ে যাব। ঠিক আছে, তো এখন 8,40,000, 8,40,000 ভাগ 1,20,000, তাহলে আসে 7। এই 7, এখন এটা হবে বার অ্যান্সার। ওকে, দেখো আমি তোমাদের আদর্শ মান বারে দিছিলাম। আর এটা শর্টকাটে কিভাবে মনে রাখবে? যেগুলায় আবর্তন কথাটা পাবে ওইটাতে বার দিবে অ্যান্সার। মজুদ আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, এগুলো একটু তোমার বার হয়। ওকে, সরি আমার একটু ভুল হয়ে গেছে। আমরা যে 9টা সূত্র পড়ছি তার সাথে আরো 2টা সূত্র লাগবে, দেনাদার আবর্তন অনুপাত আর হচ্ছে পাওনাদার আবর্তন অনুপাত, ওইটাও আসে। হ্যাঁ, আমি দিয়ে দিব নেক্সট ক্লাসে তোমাদেরকে। তো আশা করি বুঝতে পারতেছো এই ম্যাথগুলো একদম ইজি, কিন্তু সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে করতে তুমি পারবে। আমি একটা ম্যাথ দেখাই দিতেছি, তারপর তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, তো আমরা খ করে ফেললাম। এবার আসি গতে। তারল্য অনুপাত আর কার্যকারী মূলধন অনুপাত চেয়েছে। তো তারল্য অনুপাত, কার্যকারী মূলধন অনুপাত এগুলা যদি চায় আগে আমাদের সূত্রটা লিখতে হবে। হ্যাঁ, তো তারল্য অনুপাতের সূত্র কি? তারল্য অনুপাত, তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তরল সম্পদ। ওকে, তরল সম্পদ ভাগ চলতি দায়, এটা কিন্তু অনেক বেশি আসে। আর কার্যকারী মূলধন অনুপাতের সূত্র কি? কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। এই হচ্ছে বিষয়। এখন আমাদের এই জায়গায় তরল সম্পদটা বের করে নিতে হবে। তরল সম্পদটা কিভাবে বের করব? তরল সম্পদ বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম ব্যয়। ওকে, চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ আর অগ্রিম ব্যয় মাইনাস করব। তো আমরা একটু দেখি চলতি সম্পদ কি কি আছে। তোমরা এই চলতি সম্পদটাও কিন্তু নিচে লিখতে হবে, আমার বোর্ডে জায়গা নেই দেখে আমি লিখলাম না। চলতি সম্পদগুলো আবার নিচে বের করবে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বের করছো কিভাবে দেখাইতে হবে স্যারকে, নাহলে কিন্তু নাম্বার কাটবে। তো এখানে চলতি সম্পদ দেখো আছে সমাপনী মজুদ পণ্য 1,20,000,
প্রাপ্য হিসাব 60,000, তাহলে কত হলো 1,80,000। তারপর নগদ তহবিল 50,000, এই তিনটাই চলতি সম্পদ আছে। 1,80,000 আর 50,000 কত হয়? 2,30,000। তো আমরা লিখলাম 2,30,000 চলতি সম্পদ। ওকে, এগুলা কিভাবে বের করছো? নিচে আবার নোট দিয়ে এই যে এভাবে দেখাইতে হবে স্টার দিয়ে। তার থেকে সমাপনী মজুদটা মাইনাস করে দিব। সমাপনী মজুদ মাইনাস করলে কত আসে? 1,20,000। আর অগ্রিম ব্যয় তো নাই আমাদের, তো এটা ধরা লাগবে না। অগ্রিম ব্যয় যেহেতু নাই, এটা কাটা। হ্যাঁ, এটা দেখাবেই না সূত্রে, যদি থাকে এটা দেখাবা। তাহলে 2,30,000 থেকে 1,20,000 মাইনাস করলে আসে 1,10,000। তাহলে এই 1,10,000 হচ্ছে আমার তরল সম্পদ, আর ভাগ হবে চলতি দায় দ্বারা। তো চলতি দায়টাও তুমি নিচে নোট দিয়ে দেখাবে স্টার দিয়ে। চলতি দায়টা দেখি আমরা কি কি আছে। চলতি দায় এখানে বক্সে আছে প্রদেয় হিসাব 80,000 টাকা, আর ব্যাংক জমাতিরিক্ত 40,000 টাকা। তোমরা যারা চলতি সম্পদ চলতি দায় চিনো না, আমি কিন্তু প্রথম ক্লাসে এগুলা নোট করে দিছিলাম। সুন্দর মতো নোট করে মুখস্থ করে ফেলবে, এগুলা কিন্তু লাগবে এই অধ্যায়, মাস্ট। ওকে, তো এখানে 1,20,000 টাকা হচ্ছে চলতি দায়, 1,20,000। ওকে, 80 আর 40, 1,20,000 টাকা। তো এখানে এখন যদি আমরা হিসাব করি, 1,10,000, 1,10,000 ভাগ 1,20,000, তাহলে আসে 0.91:1। অ্যান্সার কত? 0.91। আচ্ছা, 91 ধরবো না আমরা, 91,666। দেখো এভাবে আসছে। তো দুইটা সংখ্যার পরের সংখ্যা যদি 5 কিংবা 5-এর বেশি হয়, তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিবা তোমরা। তো যেহেতু 916 এরকম আছে, তাহলে এই যে 5-এর বেশি না, তাই আমরা এখানে 2 লিখে দিব। ওকে, তো 9:2 আর ইস টু 1 দিয়ে দিব আমরা সূত্রের জন্য। হ্যাঁ, এই প্রথম তিনটা সূত্র যেগুলো দিছিলাম, চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকারী মূলধন অনুপাত, ওগুলার ক্ষেত্রে ইস টু 1 দিতে হয় সূত্রের পাশে। ওকে, আচ্ছা, এবার আমরা কার্যকারী মূলধন অনুপাতে চলে যাই। তো আমরা এখানে দেখতেছি আমাদের চলতি দায় তো অলরেডি আমরা বের করে ফেলছি। চলতি দায় কত? 1,20,000 লিখে ফেলি। এবার আমাদের বের করতে হবে কার্যকারী মূলধনটা। তো কার্যকারী মূলধনের সূত্র কি? কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়, মনে রাখো। হ্যাঁ, চলতি দায়। ওকে, আচ্ছা, তাহলে এইখানে আমরা চলতি সম্পদ কত পেয়েছিলাম? চলতি সম্পদ পেয়েছিলাম 1,20,000। আচ্ছা, 60,000 আর 50,000, তিনটা যোগ করলে 2,30,000। 2,30,000 থেকে এখন আমার মাইনাস করতে হবে চলতি দায় 1,20,000। তাহলে আমরা এখানে পাইতেছি 1,10,000 সেম। ওকে, এটার নাম কি? কার্যকারী মূলধন। তো কার্যকারী মূলধন 1,10,000 লিখে দেন আমরা 1,20,000 ভাগ দেই। ওকে, চলতি দায়। তো 1,10,000 ভাগ 1,20,000, সেম অ্যান্সারই আসবে 0. এই যে এটার মতো সেম, তো 0.92:1। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা ম্যাথগুলো সমাধান করতে পারো। আমি নেক্সট ক্লাসে আরো কয়েকটা সূত্র, যেগুলো সবগুলা সূত্র দিছি, এগুলো প্র্যাকটিস করাবো তোমাদেরকে। তো এই পর্যন্ত আমার সাথে থাকো। আর তোমরা কে কোন জেলা থেকে ক্লাস করতেছো অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের আর কি কি অধ্যায়ের উপর ক্লাস লাগবে, আমি সেই অনুযায়ী তোমাদের জন্য ক্লাস আপলোড দিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।